আপনার নামটা একটু বলেন তো প্লিজ। আমার এখানে যা হবে সবকিছু ভিডিও হবে, ভিডিওর বাইরে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আপনার ছেলে না? আসসালামু আলাইকুম। সোহেলের চেহারা চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়েছে। ভালো আছেন আপনার সবাই? এই আপনার কথা জানি দেখছি আমি, বলেন তো। আমরা এখানে আপনাদের ফেসবুক ওই যে গত সপ্তাহে একদিন হুজুর আসছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, এনারে এইটাও দেখছি আমার ফেসবুকে কক্সবাজার। না আপনি আসছেন। ও আপনি ওই মানুষের সঙ্গে আসছিলেন? ও তো দাড়ি ছিল না তখন। দাড়ি ছিল না? একটু হালকা পাতলা দাড়ি রাখছে, হালকা দাড়ি লাগছে। ওটা বাবা, সোহেলের বাবা, বর্তমান বাবা আপনি, তাই তো? জি জি জি। আচ্ছা, ওকে। নামটা একটু আরেকবার বলেন। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আচ্ছা, আপনাদের সাথে যাওয়ার আগে আমি একটু ইন্ট্রো দিব। ইন্ট্রো দেওয়া হয়নি, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, আমাকে একটু ধরো। ওকে, ফোকাসে আমি আছি। জি, কাগজটা দাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং সে কারণে আমি বেশ কয়েকটা ধাপ সবগুলো কম্পাইল করে ফেলেছি। এবং এটা কেন ফেলেছি এটা আমি ভিডিওর মাঝখানে যখন সময় হবে তখন আমি বলবো, এবং সেটা আমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। সুতরাং আজকের আপডেটটা একটু অন্যরকম। এবং আমি শুরুতে একটু বলে রাখি যে এটা হচ্ছে আমাদের সব আছে যশোরের কিশোরগঞ্জ ছিল আগে, এখন কুমিল্লার, এখন মুন্সিগঞ্জ আছে। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করছি। আর আমাদের কিশোরগঞ্জের একজন প্রশাসনিক কর্মকর্তার নিচে আর কি শ্রেষ্ঠাদার, যেটা ওনার নাম হইল আর কি কামাল আনোয়ার কামাল অষ্টগ্রাম বাড়ি। আনোয়ার কামাল সাহেব উনি কনফার্ম করছে। উনি আপনাকে কনফার্ম করছে? ওনার সাথে কি আমাদের কোনো কথাবার্তা হয়েছে? আচ্ছা, উনি আপনাকে কনফার্ম করছে যে এরকম একটা পরিবার পাওয়া গেছে। ওনাকে চিনতেন আপনি? না, আগে চিনতাম না। অনেকেই কমেন্টস করেছে। তার মানে উনি আপনাকে ফোন দিয়েছে। উনি আপনার নাম্বারটা পেলো কিভাবে? আমি দিছি। আপনি দিয়েছেন? ও অফিসের কলিগ। আমি তো 10 কোটের। ও 10 কোটের। আচ্ছা, তারপরে উনি কনফার্ম করলো যে না, ফ্যামিলি পাওয়া গেছে। তারপর কি হলো চাচা? তারপরে আমরা তো আমি আবার আসতেছি আপনার কাছে, উনি বলুক। হ্যাঁ, তারপর ওনার সাথে মোবাইলে কনফার্ম করলাম। কনফার্ম করে তারপর আমরা ওনার সাথে যোগাযোগ করলাম। ওনার বাবা যিনি দাবি করছে তার সঙ্গে? না, ওনার সাথে মোবাইলে যোগাযোগ হয়েছে। বাবা যিনি দাবি করছে। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অনেক সত্য কথা যেটা ঘটছে সেটাই বলতেছেন এবং সত্যটাই বলাটাই ভালো। হ্যাঁ, বলেন। তারপর মোবাইলে যোগাযোগ করছি। মোবাইলে যোগাযোগ করার পরে তারপর বললো যে ঠিক আছে রুলামি সাহেব, আপনি একদিন তাহলে আমাদের এখানে আসেন। আইসাতে আমি গেছিলেন? ছেলেকে সাথে নিয়ে গেছিলেন? না, ছেলে না, আমরা গেছি। আচ্ছা, যাওয়ার পরে আপনি সাথে কে গিয়েছিল? আমার সাথে আমাদের 10 কোটি 6 জন। আচ্ছা, মানে এই যে ওনার বাবার নাম যে ছিল আমিন বা হামিদ, তার সঙ্গে দেখা করতে গেছেন? তার সাথে ওনার সাথে দেখা করতে গেছিলাম। আগে গেছি থানায়। থানা যাওয়ার পরে থানা হইল মোর্শেদ সাহেব একজন এসআই দিল। যাই আমরা অষ্টগ্রাম বাজারে গেছি। যাওয়ার পরে মানে সবাই কইল যে হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিকানা। এখানে সোহেল এই গ্রামের হারাইছে, এটা আমরা জানছি, এটাই সত্য। আর ভিডিও আমরা দেখছি। এরপর আমরা বাবার সাথে কথা হয়েছিল? বাবার সাথে মোবাইলে কথা হয়েছে, দারগা সাহেবের আমারও কথা হয়েছে, আবার দারগা সাহেবেরও কথা হয়েছে। না, কিন্তু ওখানে যাওয়ার পরে বাবার সাথে দেখা করতে পারছেন? না, দেখা হয় না, উনি ঢাকা। তো ওখানে গিয়ে লাভ কি হলো? না, আমরা তো দাঁড়িয়ে না, উনি তো ঢাকা। আচ্ছা, তারপর আমরা মানে আপনারা নিজেরাই গেছেন, কেউ বলে নাই আসার জন্য? নিজেরাই গিয়ে স্পটে গেছেন, গিয়ে ইনভেস্টিগেট করেছেন, ওটা না করতেই আমরা উৎসাহ দিই। ঠিক আছে, যা করছেন বললেই সমস্যা নাই। আপনার পরিচয়টা শুনি। এটা আমার ছোট ভাই, আপন ভাই। আপনার নামটা বলেন। আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান, ঠিক আছে। আপনার নামটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হলো ইমরান হোসেন। কি হন আপনি? এই সোহেলকে প্রথম পাইছিল? ওই সোহেলকে আমি কিন্তু প্রথমে মানে আমার ওয়াইফে পাইছিল। আমার ওয়াইফে পাওয়ার পরে ও মানে রাস্তায় বসে বসে কান্দে সন্ধ্যার পরে। আমার ওয়াইফ ডাকতে ওষুধে ফার্মেসিতে গেছে। ওষুধে ফার্মেসি থেকে আসার পরে এর বাচ্চারা কাঁদে, তখন আর কেউ নাই এখানে, রাত্র হয়ে গেছে। আমার ওয়াইফে নিয়ে আসছিল। আসার পরে আমি তো একটু অর্থ দুর্বল লোক, আমার তো আর মানে আর তাকে লালন পালন করার মতো সে তো অভিজ্ঞ নাই। আসলে মূলত আমার শালে বাখরাবাদে ভালো একজন অফিসার, আমার ভাইরা উনি ভালো একজন মানে আপনার 10 বছর সিনিয়র অফিসার। তো ওনার ছেলে নাই, 2টা মেয়ে, তো ওনাদেরকে কাছে দিয়ে দিছি। ওনারা এই পর্যন্ত ছোটকাল থেকে এই পর্যন্ত লালন পালন করে তাকে বড় করছে। আমার সম্পর্কে ভাইরা উনি, আমি ওনার বড় ভাইরা, উনি হলো আমার ছোট ভাইরা। আচ্ছা, যা হোক, এরপরে দিয়া এই ছেলেটাকে যা কর্ম শিখার মতো যখন শেয়ান হয়েছে, যা বলছে তাকে মানে সে তো যে ওটা করে নাই, লেখাপড়া করাতে চাইছে, সামান্য কিছু করছে, অর্থ তাদের আছে, তারা বহু চেষ্টা করছে। তো হয়তো যাও তার কর্ম এখন মানে একটু বড় হইতেছে, যে কর্মটা তার শিখার প্রয়োজন,
এইটাইতে শিখছে, শিখার পর দিয়ে এখন তার পরিচয় পত্রের প্রয়োজন আছে, একটা বাংলাদেশে বসবাস করলে একটা নাগরিকত্ব সনদপত্রের প্রয়োজন আছে। এইটা মনে করি হয়তো আমার ভাইরা এবং আমার শালী বা আমার ভাইরা মেয়েরা সহ এটা মানে একটা আপনাদের সাথে কেমনে কেমনে এটা একটা যোগাযোগ করে এটা মানে একটা আলোচনার মাধ্যমে হয়তো সঠিক পথে আসবে। জি জি ইনশাআল্লাহ। আপনার নামটা একটু জানেন? সাবেরা খাতুন। কি হন আপনি সোহেলের? সোহেলের আম্মা। মানে আপনার ওয়াইফ। কেন দিবেন এত বছর পালন টালন করে, দরকার কি? আমাদের এখানে তো থাকা মানে লালন পালন করে এত বছর পরে দিতে আমরা রাজি না, কিন্তু না দিয়েও পারতেছি না। আমি তো কাগজপত্র করতে পারি না। কিসের কাগজ করবেন? কাগজ করে সম্পর্ক হয় নাকি? কাগজ করে শুধু কোন কাগজ? জন্ম নিবন্ধনটা করতে পারি না। কেন হয় না? এটা আমাদের এলাকায় অ্যালাউ করে না, কারণ এলাকার তো আমরা সবাই স্থায়ী, তো আমরা সবাই জানে আম্মু আপুর আমরা শুধু 2 বোন। ওগুলো তো ওদের ছোটবেলা থেকে আমরা এলাকার সবাই জানে। হ্যাঁ, এরপর আম্মু আপু দুজন অফিসিয়ালি কাগজপত্র আমরা 2 জন মানে জানে, ওরা অনেক আগে থেকেই জানে যে আমরা 2 বোন। আমরা তৃতীয় ছেলে কিভাবে আসলো? আচ্ছা, কেউ মানে এলাকার কেউ এটা সাপোর্ট করে না যে আমাদেরকে ভোটার আইডি কার্ডটা করে দেয়, জন্ম নিবন্ধন আমরা করতে পারি না। আচ্ছা, আর অনেক চেষ্টা করে আসার এখন আপনার যদি কেউ দাবি করে যে হ্যাঁ এটাই আমার সেই ছেলে, আমরা চাচ্ছি যে ও নিজে চাচ্ছে যে আপনার ও নিজের আসলে মাঝে মাঝে ও নিজে চায় ও নিজের ফ্যামিলি খুঁজতে। আচ্ছা, সেখানে তো কিছু করার নাই, অনুমতি নিয়ে আপনাদের সাথেই করা আর কি। একে ও আমার ছেলে। আপনার পরিচয়টা বলুন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা, ওর ছোট বোন। আপনারা কয় ভাই বোন? আমরা শুধু 2 বোন। আর ওর হচ্ছে ভাই হিসেবে? হ্যাঁ। 3। আচ্ছা, তো আমি আপনার কাছে আবার ঘুরে আসি। সেটা হলো যে এই যে যাকে আপনি খুঁজে পেলেন ওর বাবা হিসেবে, আমরা এখনো নিশ্চিত না তিনি বাবা কিনা, সামনাসামনি হলে বুঝতে পারবো। তো এই ভদ্রলোকের সাথে আপনি যোগাযোগ করলেন, এরপরে ভদ্রলোক আপনার সাথে দেখা করলো না বা কথা হইলো না, এতে কি বুঝছেন আপনি? আপনার নিজের বোঝাটা আপনি আমাকে বলেন জাস্ট। আমি বুঝছি যে উনি ওই প্রথমে আপনার একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, আর একটু নাকি এরকম ওনার পিতা হিসাবে মানে মাইনে নেওয়ার জন্য বলছিল আর কি। যে এরপরে গ্রামের যে লোকজন আছে তো ওনারা বললো যে না, এই সোহেলের চেহারা আমাদের এই চেহারার সাথে ছবির সাথে 3টা ছবি আপনাদের দেওয়া আছে, এর মিল আছে। এবং সোহেল এই গ্রামের ছেলে, অষ্টগ্রামের ছেলে, এই সোহেল এটা নাও তুমি ছবিগুলো দেখো একটু আমাদের। কোন 3টা ছবি? কোন ছবি বের করেন? আমাদের এই স্টুডিওতে 3 কপি দেওয়া আছে। 3 কপি দেওয়া আছে। সোহেল, তার মানে কথাবার্তা আগেই হয়েছে না? কথাবার্তা আগে হয়েছে এবং হওয়াটা অস্বাভাবিক কিছু না, আমি আপনাকে চাপ দিচ্ছি না, হওয়াটা অনেকখানি স্বাভাবিক। কারণটা হচ্ছে সত্য কথা বলতে কি, যেটা মানে আপনার এই কেসটা নিয়ে আমরা আপনার কেসটা প্রচার হওয়ার 3-4 দিন পর থেকে সমস্ত কিছু জানি। এখন পর্যন্ত যা যা হয়েছে না হয়েছে সবকিছু জানি। হ্যাঁ, তো এই জানা যতটুকু জানি তার মধ্যে কতটুকু আনবো এটা হচ্ছে বিষয় আর কি। এটা নির্ভর করতেছিল দ্বিতীয় পক্ষের উপরে, কারণ সবটুকু আনা যাবে না, এতে অনেকেই হয়তো মনক্ষুণ্ণ হবেন। এগুলো তো আমরা দেখাইছি, এগুলো আপনাদের কাছে এগুলো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে বিষয়। আপনি নিজে কি সরাসরি ভদ্রলোকের সঙ্গে কথা বলতে পারছেন? ফোনে কথা বলতে পারছেন? এখন বলতে পারিনি। আপুর কাছে অনেকবার উনি রিকোয়েস্ট করছিল ওর সাথে কথা বলার জন্য, ওই সময় আমি ওখানে ছিলাম, কিন্তু আমরা কেউই আমি আমার চাকরিটা জবে ছিলাম। তারপরে আপনি গিয়েছিলেন স্পটে? আপনিও গিয়েছিলেন? না, আমি ছিলাম না, শুধু আপনি গিয়েছেন? ঠিক আছে, আমি একটা জিনিস যেটা বুঝি যে আমরা এতদিন ধরে এত সময় পরে এই ভিডিওটার এরকম হওয়ার কথা না। আপনাদের প্রত্যেকটা জিনিস বুঝে শুনে, ও যেহেতু অনেক বেশি ম্যাচিউর, ওরও বুঝতে হবে। এখানে উনি ঢোকার পরে অবস্থা কি হয়েছে সেটা ওনার মুখ থেকে শুনতে পারবো। তার আগ পর্যন্ত আমরা যতটুকু জানি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের বহুত বেগ পেতে হয়েছে আর কি আজকের এই ঘটনা পর্যন্ত আসতে বা ওনাকে এখানে নিয়ে আসতে। এখন আমার সঙ্গে সরাসরি কথা হয়নি, এটা হচ্ছে আমাদের অফিসিয়ালদের কথা। আমি একটু ছোট করে বলতে পারবা, মানে তুমি একটু বলো তো যে ওনার সঙ্গে তোমার কি সরাসরি কখনো কথা হয়েছে? জি। আচ্ছা, কতবার কথা হয়েছে তোমার? আমার সব মিলিয়ে 2 বার, প্রথম দিকে একবার, শেষে তারিখ দেওয়ার সময়। উনি কি প্রথম দিকে কি বলছে? প্রথম দিকে উনি যেটা বলতে যাচ্ছেন, ভিডিও দেখেছে উনি, কিছু তথ্য মিলও আছে, উনি আমাদের সাথে অফিসিয়ালি একবার দেখা করতে চায়। পরবর্তীতে তারিখ আসবে বলেও আর এরপর আর যোগাযোগ করেনি, ও নিজে থেকে কোনো যোগাযোগই করেনি। আচ্ছা, বলছে যে আমি পরে তাহলে একদিন আসি, দেখা করি। তখন বলছি ঠিক আছে আসেন তাহলে। পরবর্তীতে বলছে তাহলে আমি পরে ফোন দিব আপনাকে, এরপর আর ফোন দেয়নি। দেন এই নতুন করে এখন যখন যোগাযোগ হচ্ছে, তাও লাস্ট একবার বলছে যে আমি আরেকবার আসি আপনাদের অফিসে, মানে এই গেট টুগেদার আগে একবার আসার জন্য। সে তাও বলছে যে ঠিক আছে আমি পরে ফোন দিই। শনি রবিবারে ফোন দেওয়ার কথা ছিল গত সপ্তাহে, কিন্তু উনি আমাদেরকে আর ফোন দেননি। আগ্রহের জায়গাটায় যথেষ্ট ঘাটতি ছিল। অন্যান্য কেসগুলোতে যেরকম হয় বাচ্চা কাচ্চা পাওয়ার পরে পাগল হয়ে যায় যে কখন চলে আসবো, এমনও হয় যে না জানাই চলে আসে।
এই কেসটার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি ছিল, এখন এই ঘাটতির পিছনে যুক্তি আছে তার নিশ্চয়ই। তো সেই যুক্তিগুলা কি আমরা তার মুখ থেকে এবার শুনবো, দেখি সে কি বলে। কতজন নিয়ে আসছে ইন টোটাল মেম্বার? 4 জনের মতো। আচ্ছা, আপনারা একটু পাশের রুমে গিয়ে বসেন, আপনি বিশেষ করে পাশের রুমে যান, আর 4টা সিট এখানে ফাঁকা রাখি আমরা। আপনি পাশের রুমে চলে যান, আপনারা 2 জন চলে যান, সেটা বরং ভালো হবে। ওকে নিয়ে যান। ঠিক আছে, 4টা থাকবেন, আপনারা পাশে বসেন, ফোনগুলো সবার একটু সাইলেন্ট রাখেন। হ্যাঁ বলো। এখানে মারুফ ভাইও তো একটা ভিডিও আমার ফুটেজ আমাদেরকে পাঠাইছে, মারুফ ভাইয়ের ভিডিও ফুটেজটা নিয়ে আমি একটু কথা বলি। এখানে সোর্স কিন্তু শুধু মারুফ ভাই বললে ভুল হবে, কারণ মারুফ ভাই এখানে একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। কিন্তু তার আগেও আমি যদি বলি যে এখানে আপনার সোর্স হিসেবে কিন্তু আরো একজন ছিল প্রথম দিকে, কিন্তু এখানে মারুফ ভাইয়ের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি মারুফ ভাইয়ের ভিডিও ফুটেজটা কোথায় পেলাম, হোয়াটসঅ্যাপে যদি থেকে আমি হোয়াটসঅ্যাপ থেকে প্লে করে শোনাবো। না, হোয়াটসঅ্যাপে নাই, ফেসবুকে দিয়েছে ওর মতো। ফেসবুকে দিলে কোয়ালিটি ডেট্রয়েট করে, একটা বড় সমস্যা। আর হোয়াটসঅ্যাপে 1 মিনিটের উপরে ভিডিও আসে না। হ্যাঁ, সেটাই দেখতেছি, গ্রুপে দিয়েছে ভিডিও না মনে হয়। আচ্ছা, আমার কথা চলে আসছে মারুফ ভাইয়ের ভিডিওটা, ওরা চলে আসছে বোধ হয়, আসলে ভিতর দিকে ঢুকে আমি দেখতেছি। কোথায় দিল ভিডিওটা? এই যে মারুফ আহমেদ না, নাই তো, হোয়াটসঅ্যাপে দিছে নাকি? আসেন আসেন, জুতা খুলে আসেন, বসেন বসেন প্লিজ। ফোনটা একটু সাইলেন্ট করে দিব আমার। হ্যাঁ সবাই বসেন বসেন বসেন। আর কেউ আসবে? বসেন, ভালো আছেন? বসুন, চেয়ার ফাঁকা আছে। আচ্ছা, এটা একটু আমি ব্যাপারটা একটু বুঝে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যার আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে 242 সুহেল। ভিডিওটা পাবলিশড হয় 2020 আগস্ট 2022। তো পাবলিশড হওয়ার পরে গত 5 মাস চলে যায়। এই ভিডিওটা নিয়ে কিছু করতে পারতেছিলাম না। তো আমি প্রবাসে থাকতে অনেক চেষ্টা করতেছিলাম। তো দেশে আসার পরে, এটা হচ্ছে আমার জেলায়, দেশে আসার পর আমি ওইখানে আমার এক ফ্রেন্ড ছিল উম্মে খায়ের চৌধুরী। উনি বললো যে এটা অষ্টগ্রাম, আমাদের জেলা কিশোরগঞ্জ জেলা, তো আপনি একটু আসেন, আমি এটা দেখি কি করা যায়। তারপর আমি ওই এলাকায় গেলাম। ওই এলাকায় যাওয়ার পরে যা হলো, আমি ওদের বাড়িতেও যাই। বাড়িতে যাওয়ার পরে সোহেল আব্বুকে পাই নাই, সোহেল আম্মু তো অ্যাবনর্মাল। তো তারপরে ওদের সাথে এলাকায় অনেক চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, গণ্যমান্য যা ব্যক্তিবর্গ ছিল, সবার সাথে আমরা কথা বলি। কথা বলার এক পর্যায়ে সোহেলের বাবাকে পাই নাই। পরে আবার যাই ওই এলাকায়। তারপর যাওয়ার পরে তারপরে সোহেল বাবাকে আমি পাচ্ছিলাম না। তারপর হচ্ছে ওই উপজেলা চেয়ারম্যানের ওয়াইফ, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানের ওয়াইফ রীতা ম্যাম, ওনার বাসায় যাই। ওনার বাসায় যাওয়ার পরে উনি সোহেলের বাবাকে ফোন দেয়। ফোন দেওয়ার এক পর্যায়ে সোহেলের বাবা স্বীকার করে যে হ্যাঁ, এটা তার সন্তান, সে আমাদের অফিসে আসবে। তো এই ভিডিওটার পিছনে অনেক ঘটনা ঘটে গেছে, যেটা আমি বলতে পারছি না। আর মূলত এটা নিয়ে আমরা কাজ করছি অনেকদিন, প্রায় 5 মাস কাজ করার পরে এক পর্যায়ে, যাই হোক, এখন স্বীকার করছে সে আসবে। আর এই ভিডিওটার পিছনে মূলত কাজ করছি আমার একটা টিম, উম্মে খায়ের চৌধুরী, তারপর উম্মে খায়ের চৌধুরী, হাবিবুল বাশার নয়ন, তারপর শাহজাহান, সুজন এবং ডাক্তার শফিক। অসংখ্য ধন্যবাদ ওদেরকে, এরা অনেক পরিশ্রম করছে ভিডিওটা নিয়ে। তারপরে অসংখ্য ধন্যবাদ আপন ঠিকানা শেয়ার যোদ্ধা এবং
টিম মেম্বারগণদের। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। তারপরে আমি একটা জিনিস, আচ্ছা আসতে আপনাদের সাথে একটু পরিচয় হয়নি, প্রথমে দাও পেপারটা দাও, আপনার নামটা একটু বলুন তো প্লিজ। আমার এখানে যা হবে সবকিছু ভিডিও হবে, ভিডিওর বাইরে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। কারণটা হচ্ছে এখানে ধরেন উনি এটা বলছে যেটা ঠিক আছে, ওনাকে আমি একটু বুঝিয়ে দিই জিনিসটা, আবার মনে হতে পারে। আপনি আমাদের এই অনুষ্ঠানটা যা খুঁজে পাওয়া যায় সবকিছু পাবলিক হেল্পের মাধ্যমে। সুতরাং আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন, স্টে করবেন, আমার সবকিছু রেকর্ডেড হবে এবং এটা পাবলিকের জানার অধিকার আছে। এখন আপনার যদি কোনো কিছু বলার থাকে যেটা আপনার ভিডিওতে প্রচারের প্রয়োজন নাই, মানে আপনার মান সম্মানের জায়গায়, তাহলে আপনি আরাম করে কথা বলেন, আমার সঙ্গে কোনো সমস্যা নাই। একটু ফোনটা সাইলেন্ট করে দিন প্লিজ। আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো মফিজউদ্দিন মিয়া। মফিজউদ্দিন ভুইয়া মিয়া। আপনি আমাকে জাস্ট একটু একটা জিনিস বলেন, আপনাকে তো আমরা জোর করে এখানে নিয়ে আসি নাই, আপনি স্বেচ্ছায় আসছেন তো? স্বেচ্ছায় আসছি, আমি দেখবো ই করব, তারপরে হ্যাঁ কোনো সমস্যা নাই, দরকার হলে প্রয়োজন হলে সেরকম হলে আমরা ভিডিও প্রচারই করবো না, রেখে দিব, কিন্তু ভিডিও হোক, ভিডিও ডকুমেন্টেড থাকুক। হ্যাঁ সমস্যা নেই। আপনার জায়গা থেকে সন্দেহ আছে সেটা আমরা জানি, ওনার আগে থেকেই জানি, রেকর্ড হলেই যে প্রচার হচ্ছে বিষয়টা এরকম না। হ্যাঁ আচ্ছা আরামসে কথা বলবেন, কোনো সমস্যা নেই। আমার পাচ্ছে না, আমি তো নুরানি বিল্ডিং বলছে আমি আপনি ডিফেন্ড করতে পারবেন তো? আমরা 7-8 মাস যাবত পাইনি আপনাকে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন, সমস্যা নেই। আপনার নামটা বলেন আরেকবার। সরি, আমার নাম হলো শেখ মফিজউদ্দিন মিয়া। মফিজউদ্দিন মিয়া, আপনি কি হন? আমি উনি মামু হয়, আপন মামু। আপন মামা মানে উনি বলতে কি সোহেলের আপন মামা? আপনি যাকে দেখছেন এখানে ভিডিওতে, সে কি আপনি নিশ্চিত যে আপনার ভাগিনা? নিশ্চিত এখনো বলতে পারতেছি না। এখনো বলতে পারতেছেন না, ব্যাপারটুকু হলে চলবে, বাকিটুকু নিয়ে কথা বলতেছেন। আচ্ছা এরা কারা, কি নাম? ওয়ালিদ। ওয়ালিদ কি হয়? আপনার ছেলে। আপনি কি হন? মানে সোহেলের কি হতে পারেন এটা বলেন। হ্যাঁ হন, এখনো নিশ্চিত হন নাই যেহেতু। হ্যাঁ আমি উমেকের চৌধুরী। তো সোহেল ওনার যখন কথাবার্তা আমি শুনলাম বা যে ধরনের বিবরণ দিল, এতে মনে হয়েছে যে ও আমাদের মানে এলাকার ছেলে। আপনার সঙ্গে আমি যেটা বুঝতে পারছি, আপনার নাম হামিদ অথবা আমিন। আপনার নাম কি? ওনার সাথে আমার ঠিক আছে, ওই যে আপনি যেটা বলছেন এটি। নামটা বলেন শুধু। আমার নাম হামিদ না, ডাক নাম আগে হামিদ, আসলে আমার নাম আমিনুল হক। আমিনুল হক। আমিনুল হকের সাথে আপনার সম্পর্ক কি? আমার সম্পর্ক না, এক ধরনের তথ্যদাতা। জি জি, উনি তথ্য দিয়ে হেল্প করেছেন আমাদেরকে। উনি যখন কতদিন আগে থেকে হেল্প করেছেন তথ্য দিয়ে আমাদেরকে? যখন ভিডিওটা মানে তখন একজন আমাকে মেনশন করে আপনাদের ইয়াতে। আপনার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি মিঠামোনা, শ্বশুর বাড়ি। আপনার যদি মনে কোনো সমস্যা না থাকে, আপনার ফেস দেখাতে সমস্যা আছে? দেখাতে চান না? আচ্ছা কোনো সমস্যা, আপনি পুরো ঠিক আচ্ছা দেখান না, কিন্তু এই ভিডিওতে ফেস দেখানো খুব জরুরি ছিল। আচ্ছা কারণটা হচ্ছে যে এটা একটা ডকুমেন্ট সেই জায়গাটা থেকে। তারপর আপনি দেখা না দেখা যায় আমি জোর করবো না আপনাকে, আপনি শুধু আপনার বর্তমান ঠিকানাটা বলেন আর ওই স্থায়ী ঠিকানাটা বলেন আমাদেরকে। স্থায়ী ঠিকানা আমার কিশোরগঞ্জ মিঠামইন। আচ্ছা মিঠামইন আমার বাবার বাড়ি। আচ্ছা আর বাবার নাম কি আপনার? সাইফুল রাজা চৌধুরী। সাইফুল রাজা চৌধুরী। আর অষ্টগ্রাম? অষ্টগ্রাম শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। মার বাড়ি? আপনার মার বাড়ি? না না, আমার নানার বাড়ি প্লাস শ্বশুর বাড়ি। চেনেন তো আপনি ওনাকে? তাইলে আমি বলি আমার মামা মানে আনোয়ার হক, আনোয়ার সাহেব। আচ্ছা আচ্ছা, এখন বলেন আপনাকে ভিডিও প্রচারের পরে আপনাকে মেনশন দিয়েছিল? হ্যাঁ, শামীম ভাই নামের উনি একজন আমাকে মেনশন দিল। মেনশন দেওয়ার পরে ওনার কথাবার্তা শোনার পরে মনে হলো যে ওনার কাজ করা যায়, আর কথাবার্তা আমার মনে হয়েছে যে উনি আমাদের এলাকার কেউ, মানে সুহেল। পরে যে ওনারা আমার সাথে যোগাযোগ করে, মারুফ সাহেব, তারপরে ওনারা আমার সাথে যোগাযোগ করার পরে আমি আবার আমার ফেসবুকে স্ট্যাটাস দেই ওর ছোট যে ইয়াগুলা, যে ছবি, তারপরে কিছু ইয়ে নিয়ে আমি স্ট্যাটাস দিলাম। আর ওইখানকার ইউনো, তারপরে যে উপজেলা চেয়ারম্যানের ওয়াইফ বা যারা যারা আছে ওনাদেরকে আমি মেনশন করি। আমি যতটুকু পারি চেষ্টা করি আর কি ওনাদের সাথে কথা বলে কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা পরে আমি ঢাকায় ছিলাম, আমি মিরপুরে থাকি, মিরপুরে একে। ওইখান থেকে ডিসেম্বরে বাড়িতে গেলাম, এদিকে আবার মারুফ সাহেবের সাথে কথা হয়েছে। ও আচ্ছা, তাহলে তো হয়ে গেল কানেকশন। হ্যাঁ, কথা হওয়ার পরে উনি আবার ওইখানে যায়, যাওয়ার পরে আমি ওনাদের নিয়ে ওই যে ওনার বাড়িতে যাই। ওনারা 3-4 জন গেছিল। ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে আপনার? না, ওই যে সেদিন আমি গতকালকে আমার বাড়ি থেকে আসছি। মানে আমিন সাহেবের সাথে কি প্রথম দেখা হলো নাকি আমরা যে মাঝখানে যে চেষ্টা করেছেন তার মধ্যে ওনার সঙ্গে দেখা? যখন আমি ওনাদের বাড়িতে যাই তখন দেখা হয় নাই, 2 বার গেছি আমি ওনাদেরকে নিয়ে, মানে মারুফ সাহেবদেরকে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আর গত পরশু 2-1 দিন আগে ওনার সাথে দেখা হয়েছে, উনি আবার আমার মামার বাড়িতে গেছে। ওনার প্রতিক্রিয়া কি, মানে ব্যক্তিগতভাবে আপনি কেমন পেয়েছেন, সাপোর্ট কেমন পেয়েছেন, যে না উনি আগ্রহ আছে বা এরকম কোনো কিছু না? কনফিউশন নাকি? কনফিউশন, স্টিল কনফিউশন। শোনেন,
প্রথম কথা হচ্ছে আপনি কনফিউজ হইতেই পারেন, এটা আপনার পুরো অধিকার আছে, হ্যাঁ। এবং তারপরে কনফিউজ হয়েও যে আপনি এখানে আসছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি কনফিউজ হলে ডেফিনেটলি এই ভিডিও আমি প্রচার করবো না। বলতে কি আমার কথাটা হচ্ছে যে আমি আপনি বলি যে আমার ওর থেকে ওর সাথে যে মেয়েটা আছে এটাও এখন কলেজে উঠে, আবার আমার একটা মেয়ে ইউনিভার্সিটি পড়ে। এখন দুইটা মেয়েরে আমার ঘরে আছে, আমি তো একটা অপরিচিত ছেলে নিতে পারি না, যেহেতু অনেকদিন আগে আমি হারাই বলছি, চেহারা মন নাই, ডিএনএ টেস্ট যদি সঠিক অবশ্যই নিব না কেন, অবশ্যই। এই বাংলাদেশে কোনো কিছু বাদ রাখি না আমি যে করি নাই, তখন তো এই যে মোবাইল টোবাইল বাইরে নেই, করি নাই, সব কিছু করছি, আমার কাছে ডকুমেন্টও আছে। এখন যদি ডিএনএ মিলে অবশ্যই নিব, কোনো সমস্যা নাই। আপনাকে একটু কষ্ট দিব আমি, হ্যাঁ, আপনাকে পাশে তুমি বসাবো, ওনার আর সোহেলটাকে নিয়ে আসো। এক মিনিট হোল্ড, আজানটা শেষ হোক, বসেন, আজানটা শেষ হোক। আমার কাছে ডকুমেন্ট আছে, পেপারে আমি 1 মাস পর্যন্ত দিছি। কোথায় ডকুমেন্টগুলো আনেন নাই কেন? কোথায়? আপনি চাইলে দিব, দেন আমি যাবো, মানে বন্ধ করেন। না বন্ধ করবো না, শোনেন, ডকুমেন্ট আমি দিব না, আমি দেখাবো। না ডকুমেন্ট আপনি, হ্যাঁ, আমি আপনাকে কেন বুঝতেছেন না, আমি তো আপনাকে আসলে আমি ডাক নাম আমি ঠিক আছে, আমার নাম হলো আমিনুল হক। হ্যাঁ, ডকুমেন্ট ছাড়া আমি চলি? দেন না আপনি, দেন আপনি আমাকে। সারাদিন ওই বিগ লোক চলি। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি এরকম একটা হয়তো বলছিলেন যে ডকুমেন্টগুলো নিয়ে আসেন। হ্যাঁ, আপনি বলছিলেন না, কে জানি বলছিল, আমার অফিস থেকে বলছে আর কি। আমি নিয়ে আসছি, দেন, অসুবিধা নেই, একটু দেখেন, দেখি ক্যামেরা। উনি আসলে আমাদের ক্যামেরা সম্পর্কে কোনো সমস্যা না, এটা আমার ভালো হবে, আপনি দেখান। আমি সবগুলো একটা ইয়ে থাকছে, এই যে দেখেন, এটা কাইটা আবার পোস্টারিং করছিলাম, তোর মার ছবিটা রেখে কোথায় এটা? নিখোঁজ গৃহবধূ জেসমিন ছেলে সহ নিখোঁজ। ধরো তো কাইটা ফেলছে কেন? ছবিটা কাটছেন কেন এখান থেকে? পোস্টারিং করছিলাম, ছবি আছে না তো, এই সব আড়াই রেখেছি না, এতে ছবি তো, ছবিটা নাই আপনার কাছে তাইলে এখন? আর এখন তো ছবি তুলছে, আছে বাড়িতে আছে। না এই ছবিটা নাই, যে ছবিটা দিছিলেন এখানে। ছবিটা নাই, তারপর খুঁজে দেখুন পোস্টারটা আছে। জেসমিন বেগম 32, তার ছেলে সোহেল 6, তার মেয়ে তানিয়া 3। 11 হাউস ভৈরব বাস স্ট্যান্ড থেকে হারিয়ে গেছে। জেসমিনের স্বামীর নাম আমিনুল হক, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট, সোহেলের উচ্চতা 2.5 ফুট এবং তানিয়ার উচ্চতা 1.5 ফুট। কেউ তাদের সন্ধান পেলে লালমটিয়ার এই এত নম্বরে জানানোর জন্য এবং জিডি করা হয়েছে। আপনি জিডিটা দেন তো আমাকে। জিডিটা আছে? এই নম্বরটা এখন আছে, আলহামদুলিল্লাহ। জিডিটা আছে আপনার কাছে? দেন। দেন আমাদের কাছে, দেন, আমরা সোজা করে নিচ্ছি, সমস্যা নেই। কত কিছু করলাম, পাইলাম না। ওগুলো দেখাবেন আপনি, দেন জিডিটা দেন আমাদেরকে। এগুলো আছে, জননিবন্ধন আছে, জিডি নম্বর আছে, বেতন নম্বর আছে। আপনারা পজ দিয়ে দেখার কথা তারা দেখে নেবেন এবং পড়ে নেবেন। আমিনুল হক সাহেব, ওনার নাম্বার দেওয়া আছে। জন্ম নিবন্ধনের কথা বলতেছিল, এই হচ্ছে সোহেলের জন্ম নিবন্ধন। সোহেলেরই এই হচ্ছে ওর বার্থ সার্টিফিকেট, 3rd 1 অষ্টগ্রাম 21 জন্ম নিবন্ধন। আর হচ্ছে যে পেপার কাটিং, ছবিটা উনি এখান থেকে কেটে ফেলেছেন। পোস্টারিংটা দরকার ছিল আজকে, আপনি আসলে আরো ভালো হতো। ঠিক আছে, না কিন্তু পোস্টারটা পেলে আমরা ছবিটা পেতাম আর কি। নাম্বার শো হোক, সমস্যা নাই, নাম্বার আমরা মিউট করে দেবো, এডিট করে দেবো। আচ্ছা, এখন আমাকে না শোনেন আমিন সাহেব, এখন আপনাকে ধরেন আপনার জায়গা থেকে সন্দেহ ছিল, আমাদের এখানে 4-5 মাস সময় লাগছে আসতে। আপনি নিজেও একজন ব্যস্ত মানুষ, আমরা জানি আপনি কোথায় কাজ করেন, কি করেন না করেন। আপনার সঙ্গে যে আমাদের মারুফ ভাই যে কথা বলছে, কার বাসায় কথা বলেছে, কি হয়েছে, সমস্ত কিছু আমার কাছে ফর্মালি ইনফরমেশন আসছে। এখন আপনি এখানে আসছেন এবং আপনি বললেন আপনি স্বেচ্ছায় আসছেন। আমি যদি 5 বছর আপনি না আসতেন, আমি জীবনও আপনাকে বলতাম না, আমাদের অফিসে জোর করে কোনো কিছু বলতো না যে আসেন। আপনি যেহেতু ইচ্ছা প্রকাশ করছেন, সেজন্য আপনি আসছেন, বসছেন। হ্যাঁ, এখন শিওর হওয়ার প্রক্রিয়া নিয়ে আপনি যেটা বললেন সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এটা তো আমাদের অফিসের প্রভিশনই আছে, হলো নিয়মই আছে যে চাইলে ডিএনএ টেস্ট করতে পারে এবং শুধু মেনে নিলে না, মেনে নেওয়ার জীবনের এক পর্যায়ে ডিএনএ টেস্ট করতে পারে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর সোহেল যে ছেলেটা আমাদের এখানে আসছিল পরিবার খোঁজার জন্য, তার সঙ্গে কি আপনার কখনো কথা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে, দেখা হয়েছে? হয় নাই। এটা সবচেয়ে ভালো হবে, আপনাদের থেকে যে কোনো একজন কেউ পাশে বসেন, আপনি এখানে আসেন।
বাড়িতে বলে খবর গিয়েছিল কেনাকাটা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের একটু ছিল না, ইফতিয়ার গেছে। বস। ওর নাম হচ্ছে সোহেল। আমার মার নামটা তো মনে নেই, মার নামটা ছোটকালেই ভুলে গেছিলাম, মানে বড় হওয়ার পরে। বড় মামার নাম কি? বড় মামার নামও মনে নাই, কিন্তু বাবার নাম, বোনের নাম, ভাইয়ের নাম, আমার নাম। বড় ভাইয়ের নাম কি? আমার বড় ভাইয়ের নাম হচ্ছে জুয়েল। বড় বোনের নাম? বড় বোনের নাম সোনিয়া। তুমি তা বলছো তানিয়া? ওইটা তো আমার ভুল হয়েছিল, ভুলে গেছি। পরে ডায়েরিতে দেখে মনে হয়েছে এটা উল্টা পাল্টা বলে ফেলছে। তানিয়া সোনিয়া সব বলছেন। এটা তো ভিডিও থেকে নিছো। এটা তো 15 বছর আগে, আমিও ছোট ছিলাম, আমারও আরো ছোট ছিল। চেহারা দেখলেও চিনতে পারি, না দেখলেও চিনতে পারি, এটা কনফিউজ আছে। আর কি মনে আছে? আর মনে আছে আমার বাবা যে সময় চাকরি থেকে আইতো, কালো একটা ব্যাগ নিয়ে আসতো সব সময়, ফিতাওয়ালা একটা ব্যাগ, ইঁদুর ফুঁজে তো থাকতো, কালো ব্যাগটা কান্দে রাখতো। তা আমরা যে সময় রাস্তাতে খেলতাম, আমার বাবার আমি দেখলে পিছিয়ে পিছিয়ে দৌড় দিয়ে যাই যেতাম। যে ঘরে ঢুকলে আমার বাবা হারাইছি একদিন সকাল ফজরের সময়। আমি, আমার ছোট বোন, আমার মা। তো আমার মা একটা কার্ড দেখে বলতেছে তোমার আব্বুর কাছে যাবো। আমি তো বুঝতে পারতেছি মার কোনো কার্ড ছিল না, মার ব্রেইনে একটু সমস্যা। আমি এটা ওই সময় বুঝতাম কোনো না কোনো একটা দুর্ঘটনা হবো। আমি গেছি, আমার নানা হয় না দাদা হয়, আমি এখনো মানে খেয়াল রাখতে পারিনি। এখন ডাকতে গেছি, এই ফাঁকে দিয়ে চলে যেতেছে, পরে আমিও পিছিয়ে পিছিয়ে দৌড় দিলাম। শেষ পর্যায়ে হারাইছো কোন জায়গাতে? শেষ পর্যায়ে একটা হলো আপনার বিজুপুর সোয়াগাজি দিয়ে এদিক দিয়ে যায়, টঙ্গী পার্ক পিপুলিয়া পরে। কোন জায়গা এটা হলো? টঙ্গী পার্ক পিপুলিয়া। এটা হলো আপনার বিজুপুর দিয়া ঢুকে। ডিস্ট্রিক্টের নাম কি? টঙ্গী বললো। টঙ্গী তো এটা টঙ্গীর পরে ডিস্ট্রিক্টটা কি ডিস্ট্রিক্ট পরে? কুমিল্লা ডিস্ট্রিক্ট পরে। কুমিল্লা ডিস্ট্রিক্ট। ঢাকা টঙ্গী না? না না, কুমিল্লা টঙ্গী। টঙ্গী পাড়া আছে, টঙ্গী পাড়া আছে, টঙ্গী পাড়া সদর দক্ষিণে। চান্দিনার এদিকে না, চান্দিনা ঘরে, এটা কুমিল্লা টাউনের দক্ষিণ সাইডে। ওখানে লাস্ট হারাইছিলাম আমি। আমার মা, আমার বোনটার আরো আগে হারাই ফেলছি। তো আমার বোনটা আমার বোনটা হারাইছে, তো আমার ম্যাক্সিমাম মানে অনেক দূরের থেকে হারাইছে। আমার বোন হারানোর পরে আমিও অনেকদিন পরে হারাইছি আমার মার থেকে। তো আমি আমার মার কোলে উঠছি, আমার বোনে কোলে ওঠার জন্য কাঁদতেছে, কিন্তু আমার মা দুজনের কোলে রাখছে। তো বিরক্ত হয়ে আর নামাই দিছে। তো আমার বোনে হাঁটতে হাঁটতে আমরা হাঁটতেছি, পিছের দিকে বিঁধে দিই আমার বোন। তো আমি আবার কি করছি, দুনিয়াটা খুঁজছি, এই মানে যেই জায়গা দিয়ে আসছি ওই জায়গা দিয়ে সবকিছু খোঁজার পরে দেখলাম আর পাই না। তো আমি কান্না করে দিছি। আমি তো এই জায়গা বুঝলাম। তো বাপের সাথে তোমার লাস্ট কোথায় দেখা হয়েছিল? আমার বাপের সাথে, আমার বাপের সাথে যে সময় বাড়িতে আসছিল, বাড়িতে বেড়াইতে আসছিল, ওই সময় দেখা হয়েছিল লাস্ট। এরপরে তো আর দেখিনি। কোন জায়গায় গেছিল লাস্ট তোমার বাবার সাথে? লাস্ট আসছিল, লাস্ট কোন জায়গার সময় তোমার? লাস্ট এটা তো খেয়াল নেই, কিন্তু আমার বাবা আসলে ঘরের আমরা আবার প্রস্তাব করে দিই, তো ঘরের ল্যাব তো সব বাইর করে উড়ানে রইতে দেয়, দিয়ে আমার বাবা বসে। তো আমার বাবা আবার সিলেটে সরু সরাই লেখাইতো। তো আমি লিখতে যেতাম, আমার বাবা ডাকতো লেখাইতো। তো স্কুলে ভর্তি করেছে, ওই সময়টা আমার স্কুলে ভর্তি করেছে। এটা আমার মনে হয় আমার বাবাই করাইতে পারে, কেননা আমার বাবাই করাইতে পারে, কিন্তু এটা আমার কষ্ট কেন। কিন্তু আমি পড়ার এই আমার মনে হয় 6-7 দিন পরে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। ভর্তি স্কুলে কে করেছিল? তোমার বাবা করেছিল না অন্য লোক? আমার বাবা করেছিল। ওই সময় আমি তো এটা বলতে পারতাছি না, এত ছোট ছিলাম, এত কিছু কি আমি মনে রাখতে পারি। আমার বাবা করেছে, না চাচা করেছে। তুমি কি এই ছোটকালে কোনো তোমাকে ছেলে টেলাই দিছিল কোনো জায়গায়? এটা মাথাতে মনে হয় সম্ভবত আমি আমার মামা চাচার লগে কার লগে যাই ব্যথা হয়েছিলাম। ব্যথা হওয়ার পরে আমার মাথার ওই এই সাইডে এইটা মজা গেছে। মজা তো যাবে, মজা গেছে, এত কষ্ট নেই। কিন্তু তুমি কিভাবে ব্যথাটা পেয়েছি? ব্যথাটা পইরা গেছি না কিভাবে পেয়েছি ওইটা আমার খেয়াল নাই, কিন্তু এদিকে আমার চিহ্ন আছে, ব্যথার চিহ্ন আছে, এটা আমি জানি। দেখেন তো, কিন্তু এই লোক চিনো না, এত ছোট থাকতে এই লোকের তোমার মনে আছে? দেখো, না দেখেন, তোর বড় মামা
এ হয়তো মানে ছেলে দিয়ে আনছিল এর কাছে তুমি থাক ছেলে আছে না ডাক্তার থাকবো চিহ্ন ভাবে সবাই কাকে আমিও জানতাম না এই এখন সব সিঁড়ির কথা খেলতে গিয়ে কইরা গেছিল এরকম বের করা যাবে, এটা মাথা নাইলে করে দেখতে হইব। আর আমার খেয়াল আছে আমি আমার বাবার সাথে একবার বাজারে গেছিলাম। ওদের খেয়াল আছে তো ডাক্তার, ওই যে সিঁড়ি দিতে যাচ্ছিলাম খেয়াল আছে এই জিনিসটা, স্মরণে আছে। স্মরণ না থাকলে বললো কেমন? এরপরে আমার বাবার সাথে একবার বাজারে গেছি, তো আমার বাবা একটা দোকানে বসছে, চা দোকানে। আমার বাবা চা খাইতেছে, তো দুধ নিচ্ছে দে, তো দুধ নিয়ে আমি বসছি পরে দুধটা আমার হাতে থেকে পড়ে গেছে পিছন দিয়ে। এটা তো আমারই মনে নাই, তোমার আমার থাকতে পারে পৃথিবীতে সব ঘটনা যদি মনে থাকতো আমাদের এক পক্ষে, তাহলে সবারই মনে থাকতো। বাবা আমার বাবার কথা আমার মনে থাকতো না, তো ওইটা যখন আমার বাবা আমাকে একটা ধমক দেয়, ধমক দেওয়ার আমি কাইন্দেছি। পরে আমার বাবা জগটাও তুললো, আমারে গায়ে পুষছে, আবার বাসায় বাজার টাজার নিয়ে জগ টগ লইয়ে আসছে। দুধ আর কিনা হয় না, দুধ আর কিনে নেই, আমার অতটুকু খেয়াল আছে। আচ্ছা আমি একটু হেল্প করি। আমার বাবা ব্যাগে কইরা সোহেল, এইগুলো তো ঘটনা। এই যে শরীরের চিহ্ন নিয়ে একটু আগে যেরকম বললো না, মাথার মধ্যে চিহ্ন আছে, এরকম আপনার মার বা বাবার কোনো কিছু দেখেন তো আপনার মনে পড়ে কিনা যে বাবার শরীরের এরকম? কিন্তু আমাদের বাড়িতে, আমাদের উঠানে ওই ছোট ছোট যে ঘরের পিলারটি, টিনের ঘর উঠায় পিলার ঘরে না, এরকম পিলার বানাইছিল। তো আমি আবার শয়তানি কইরা হাতুড়া দিয়া ওই ছিদ্র আছে না, শুধু ছিদ্র গুলোতে বাইরেতেছিলাম, তো আমার এই আঙ্গুলটা বাড়ি ফিরে ছেঁচা গেছিল। ছেঁচার কারণে আমি চিক করতেছি, পরে আম্মু এসে আমারে নেকড়া বেঁচে দিয়ে। তো এটা কেডা উঠানে মাঝে এই পিলার বানাইতে ছিল, পিলার বানাইনি আছে, বানাইনি আছে। আমি শয়তান দুষ্ট বানাইছিল, এটা তো আর খেয়াল নাই কে বানাইছিল। আর আমি একবার ঈদে অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্ট করে সকালে অ্যাক্সিডেন্ট করছি। কোথায়? এটা করছি বাজারে, এটা মাছ বাজারের পিছনে আমি অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু আমি কেউ জানানো অনেক পরে মনে হয় দেখছে, আমার মামা চাচা মনে হয় দেখছে ওই যে ছোটবেলায় অ্যাক্সিডেন্টের দাগগুলা, মানে রিস্কা অ্যাক্সিডেন্ট করছিলাম, রিস্কা পড়ে গেছিলাম আমি। এটা ধরে আমার বাবাকে বলা তখন রিক্সা ছিল না, ছিল ছিল রিস্কা, রিস্কা শুধু করে এই ওই যে ইয়ে ছিল, আরে রিস্কা ছিল, রিস্কা ছিল হইলো মাছ বাজারের মনে হয় ওই সাইডে রিস্কা ছিল। ওই সময় আমি একা একা আইতেছিলাম। আরে না, তোমরা কি ছোট তো আছি, রিস্কা ছিল, আমি রিস্কা এক দুইটা রিক্সা, এই একটা রিস্কা আমি রাস্তার এই পাশে পার হইতেছি, আর দুম করে রিস্কা তলে ফেলে গেছি। আমি বলছি পার হয়ে যাবো। এরপরে আমার বাবা ওই কালো ব্যাগটা ঝুলাই আনতো। বাড়ির কিছু সিমেন্টের মনে আসেনি? বাড়ির মনে আছে কি এদিকে আমার বাড়ির ঘরটা হলো, এটা হলো আমার বাড়ির উঠানটা, আমার ঘরটা হলো এদিকে, তো ঘরের পিছে এদিকে একটা পুকুর আছে। আপনার কোনো ভাই আছে যে কানে কম শুনে? কানে কম শুনে না, মানে আমার তো কোনো ভাই নেই। এখানে বসে এক চাচা, চাচা না মামা, এটা তো আমি আপনাদের মধ্যে কেউ আছে এরকম যে কানে কানে একটু কম শুনে? এরকম কেউ নাই? পাড়া প্রতিবেশী বা এরকম কেউ, বা দেখা গেলো ভাই সম্পর্কে ভাই হয়, ওনার সম্পর্কে ভাই হয়, এরকম কেউ আশেপাশে? আচ্ছা, কানে কম শোনা একটা বড় ঘটনা না, এটাও খুব বড় কোনো বিষয়ও না। এখানে যেটা হচ্ছে আমিন, হামিদ আপনার ডাক নাম ছিল, বা হামিদ বলে আপনাকে ডাকলো, আপনি বলছেন এখনো ডাকে আমিনুল হক। আমিন, এটা ঠিক আছে, নাম বলতে পারে না, মায়ের মানসিক সমস্যা ছিল। আপনার স্ত্রীর যে মানসিক সমস্যা ছিল, উনি কোথায়? উনি আছেন? উনি এখনো আছেন? ছবিটা আছে না, একটা ভিডিওটা একটু দেখেন তো আমাকে। আর ভাই বোনের সংখ্যার মধ্যে বলছে জুয়েল, তানিয়া, সোহেল, সোনিয়া। এখানে ও বলতে ও হচ্ছে সোহেল, জুয়েল নামে একজন ছিল। আমার ভাই, আমার বড় ছেলে হাফেজ বলবো না, আমার ভাই মাদ্রাসাতে পড়তো, কোন মাদ্রাসায় পড়তো। আপনার ছেলে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, মাশাআল্লাহ। আর আমার ওই যে সোনিয়া বলে ওই মেয়ে ডাকে এমবিসি বিসিএস করতেছে। ভেরি গুড, মাশাআল্লাহ। মাদ্রাসাতে পড়তো, মাদ্রাসা থেকে ও ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে তো আপনি কলেজ পর্যন্ত করবেন, আর ইচ্ছা করে আপনি ইউনিভার্সিটি যেতে পারেন। আজকে খুব ভালো তো যদি ওদেরকে আপনি সাথে করে নিয়ে আসতেন। না ওই যে গাড়ি নেই তো, বড় মেয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, কথা বলতে না আমি তো পার্সোনাল নাম্বার দিব না। এই যে এই ভিডিওটা পাইছি, এক মিনিট এই 6 সেকেন্ডের ভিডিও না? শোনেন, আমি এখন যে ভিডিওটা করতেছি না, এটার কোনো কিছুই প্রচার হবে না আনটিল আনলেস আপনার জায়গা থেকে ওকে যদি আপনি না করেন, নিশ্চিত থাকেন।
আর আপনি যে পদ্ধতির কথা বলছেন আমি বলি কেন মানা করবো, কিন্তু আমার কথাটা হচ্ছে ডিএনএ হলে অবশ্যই, এবং অবশ্যই আপনি ডিএনএ টেস্ট করবেন, ওকে নিবেন, নিয়ে ওনারাও বৈভাবে আসছেন, কিন্তু আপনি আমাকে কথা দিয়ে যান। হ্যাঁ এক মিনিট আমার মতো আপনি আপনি আমি প্রশ্ন করি, আমার ইউনিভার্সিটি একটা মেয়ে আছে, কলেজে একটা মেয়ে, জি জি, আমি অফিস স্পেসিফিক তো শিওর হয়ে না নিতে পারি না, আমার ঘরে নিতে পারি না, প্রশ্নই ম্যাডাম কেন নেবেন, আমি এটা শিওর হইয়া একবার ইনশাআল্লাহ আপনি সেটাই করবেন। আর এটা শুধুমাত্র আপনার না, এটা ওরও বক্তব্য থাকতে পারে যে ওনাকে দেখে আমার বাবা মনে হচ্ছে কিনা, সমস্ত কিছু উনিও দেখা গেল যে হয়তো উনিও শুনে, বাবা ছিল কালো, ওই সময় ছিল কালো, মুস রাখতো পেটটা একটু বাইরে ছিল, ওই সময় মুস রাখতেন ছোট, মুস কিন্তু কালো, মুস অনেক মানুষই রাখে, আমিও রাখতাম সেই ইউনিভার্সিটি লাইফ থেকে কোপ রাখতাম। আমার বাবার মুখ ছিল কালো, একটু মোটা ছিলাম, ওই যে আমার ডায়াবেটিস, আমার বাবার মুস কিন্তু কালো ছিল, এটা আমার স্মরণ আছে। মুস তো কালোই থাকবে সেই সময়, অনেকে লাল করে, অনেকে। উনি আপনার স্ত্রী যিনি মানসিকভাবে সমস্যার মধ্যে আছেন, হ্যাঁ উনি আপনার স্ত্রী না? ঠিক আছে। উনি যারে দেখে, ছোট ছোট বাচ্চা যারে দেখে খালি বলে আমার সোহেল, আমার সোহেল, এখনো সোহেল, এরপরে আমার নবী আছে, আমার বাবা ওই ব্যাগে কইরা, আমার বাবা ওই ব্যাগে কইরা ফল নিয়ে আসে, সবকিছু ঘরে ভিতরে ফল নিয়ে আসতো, ফল, আঙ্গুর, আপেল, মালটা, এরপরে বিস্কিটও নিয়ে আসতো। এগুলো মনে থাকবে না বাবা? হ্যাঁ আপনার তো মনে থাকবে, কারণ এটা আপনার জন্য খুব সুখের খবর। বাবা ছোটবেলায় কি কি নিয়ে আসতেছে, কিন্তু বাবার এইগুলা করেন, সব বাবার এই কম বেশি এগুলো করেন। আমি তো নীতি আসবে, খালি নীতি আসবে, যত বেঁচে থাকে নিব। আচ্ছা আমি একটু থামেন। এটা হচ্ছে যে আমরা যতটুকু একটা খবর পেয়েছি যে আপনি পরবর্তীতে একটা ছেলেকে সোহেল মনে করে পেলে বসে, পরবর্তীতে আমি আরো বছর আগে পেয়েছি। আচ্ছা, কিন্তু আমি ওকেও বলেছি যে আমি তোমাকে তোমার জায়গা তুমি থাকো, আমি ডিএনএ টেস্ট করলে আর হতে পারি। আচ্ছা, সো এখনো কি করছে, পড়াশোনা করছে, ও ইউনিভার্সিটিতে পড়ছে, ও জানে যে হচ্ছে হলো আপনি ওর বাবা। ওর এই কথাবার্তা, ও দুই তিনটা কথা বলছে, দুই তিনটা নাম বলছে, এই আমি ওইটা থেকে শিওর হয়েছি যে আচ্ছা এটা আপনার ছেলে হতে পারে। বছর খানেক আগে এটা কেমনে পেলেন? আমার বস আছে না, আমার স্যারের ছেলের বিয়ার সময় ওই যে কিছু লোক বাটাতে কিছু লাইটিং করতেছে, এদের মধ্যে একজন আমাদের দেখছে, দেখে আঙ্কেল আপনি কি কোনো সময় ছেলেটি হারাইছেন? আমার একটা বন্ধু মানুষ অমুক জায়গা থাকে, হারাইছে, আপনার মতন দেখতে। আচ্ছা দিচ্ছে, ফোন টোন বলছে, বলে আমি ফোন টোন দিছি, ফোন টোন দেওয়ার পরে আইসে পরে আমি বললাম যে তোমার বাপের নাম কি, তোমার নাম কি, তোমার মার নাম কি, মোটামুটি দুই তিনটার নাম আবার। তারপর আমি শিওর হয়নি, একটা নাম বলছে যে মঙ্গুনা নাম হচ্ছে একটা দোকানদারের নাম, ওই দোকানদার মা নানা রাখে, বাবা নানা রাখে, সবাই নানা, বুড়া মানুষ তো সবাই নানা এটা দেন, নানা এটা দেন, ওই মঙ্গুনা নামার নানা। আচ্ছা এখন আমি কনফারেন্সে আছি যে কোনটা, এখন টিএনএস টেস্টে যেটা হইতে নিব। হ্যাঁ অবশ্যই, না শুনেন আমার সাথে দেই নাই যে শিওর সেই হিসেবে, কিন্তু ওইটা গিয়া যখন ফসত তখন একটু রাখলাম, স্থবিত বললাম যে এটা দেখাম এটা কি জিনিস, কারণ কোনটা যেটা ঠিক নাই। পড়াশোনা শেষ করো, তুমি ঝামেলা করো না, পড়াশোনা শেষ করো, এরপর পরেরটা ঝামেলা করো। এত বছর তোমরা এমনি করতে পারছো না, এখন 2 বছর থাকতে পারবে না, কারণ আমার ভাগনা যদি ওইটা নিব সমস্যা নেই তো, আমার ভাগনা যেও লোক ডিএনএ টেস্ট করে নিয়ে পাগল হই, এখন শিউর না হয়তো নিতে পারবো না, কি কারণে আমার বাড়ির পাশে, যেটা বাড়ির সামনে, আমার বাড়ির সামনে দেখেন এই এত কিছু করার মানেটা কি? আমি বহু কিছু করছি, এই গুলিস্তান থেকে ওই মেঘনা ঘাট পর্যন্ত, গুলিস্তান থেকে এই বৈরব পর্যন্ত খালি বাইকিং করছে, আর পোস্টারে কিন্তু পাইছি। এখন কি মানে পরবর্তীতে তানিয়ারে পাইছি, তানিয়ারে 25 দিন পরে পাইছি। তানিয়া কি পাইছিলেন 25 দিন পরে? তানিয়া তো ওই তানিয়া, আমার বউ তো আগে গেছিল। তানিয়ার ছবি আছে আপনার কাছে? তানিয়া বাবা, আচ্ছা তানিয়া বলতেছে না, তানিয়া কিভাবে পাইছিলেন, মানে কি অবস্থা পাইছিলেন? এটা না বলবো, একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে না আমাদের এখানে আবার অনেক আধ্যাত্মিক ব্যাপার এসে ফলস হয়ে যায়, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। মানে দেখা গেল যে আধ্যাত্মিক বলছে, আমি এটা পেয়েছি, যাক তো ওইটা ডিএনএ টেস্ট করেন নাই তো? তানিয়া তো 25 দিন পরে, 25 দিন, এজন্য চেহারা দেখা যায় না, তানিয়ারে তো পাইছি 25 দিন পরে। আচ্ছা ওই 25 দিনও না, 14-15 দিন পরে। আর এমনি তো সাধারণত আমি পাই যাই 3 মাস 4 মাস পরে, আর এই আমার ওয়াইফকে পাইছিলাম 2.5 মাস পরে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বক্তব্য খুব সুন্দর করে বলছেন সোহেল।
এই যে ওনার কথা শুনলেন বা ওনার সমস্ত ওনার তথ্যগুলো মিলছে, তাতে আপনার কি মনে হয় উনি আপনার কি হইতে পারে? আমি ডিএনএ টেস্টের কথা পরে যাচ্ছি, আপনি শুধু আপনিও সন্দেহ আছে কিনা ইয়েস নো একটা জাস্ট আমাকে একটু বলেন, আপনার দিক থেকে বিষয়টা কি? ওনার সন্দেহ থেকে যেটা ভাবলাম, উনি চেহারাটা আমার বাপের চেহারার মতন আসে, কিন্তু আমি শিওর দিতে পারি না। আপনিও সে দিতে পারতেছেন না? আচ্ছা, কেন পারতেছেন না? আমিও চাই যে আমাকে দাবি করে নিবে, ডিএনএ টেস্ট হোক, মানে কনফার্ম হয়ে যাক আমরা কি বাপ ছেলে নি, কনফার্ম হওয়াটা ভালো। এটার ভিতরে দুইটা বিষয় হয়, ডিএনএ টেস্ট যদি হয় তাহলে আমার ভিতরেও কোনোদিন গাদলা থাকতো না কি আমার বাবা নাকি, উনির ভিতরেও কোনো গাদলা থাকতো না কি আমার ছেলে নাকি। কথা পাইছি। এখন কথা হচ্ছে আমাদের কাজ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আমরা বেসিক্যালি এখানে সেই সব ছেলে মেয়েদেরকে নিয়ে আসি যাদের দুই একটা তথ্য মনে থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে জানেন আপনি ওর কথা আপনার কথা মিলে গেছে। আপনাদের সাথে আজকে 6 মাস পরে হলো সাক্ষাৎ হয়েছে, এখন আপনারা নিজেদের নাম্বার নিয়ে নেবেন। আপনি তো আপনার দিক থেকে অভিভাবক, আর কোনো অভিভাবক লাগবে না। তারপর একজন নিয়ে আসছেন, শেষ করি একটু ভাই। আর ওর বাবা যে ওকে পেলে পুষে বড় করছে তিনি হচ্ছেন এই ভদ্রলোক। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এবং আমি মানে আমার 3-4টা হারিয়েছিল তো, তখন পাইছিলাম অনেক শক্ত। বোঝা যায় আপনাকে দেখে, বোঝা যায়। আমি আমার একটা ছোট অনেক এটা উল্টো দিয়ে করে রাখেন। হ্যাঁ, আমি ভাই আমার ছোট ভাই এক লোক অনেক জ্ঞানী লোক, নাম বললাম সিনালে বলছিল যে আমি গেছিলাম যে উনি অনেক আধ্যাত্মিক আছে, তো বলছে যে সব পাবা তোমারই একটা পাবা না, কয়টা ব্যাপার আছে সময় লাগবে। আচ্ছা, কিন্তু মনে নেই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। এখন শেষ করি ভাই, শেষ করি, আমাকে আমার কোশ্চেন শেষ করতে দেন। তারপরে হচ্ছে ফোনগুলো আপনারা যখন বলি তখন কেন সাইলেন্ট করেন না প্লিজ, এগুলো কাটতে পারবো না কিন্তু। হ্যাঁ, তো এখন আচ্ছা শোনেন, এখন যেটা করবেন, যেহেতু অভিভাবক ওনার আসছে, ওনার যে পালিত মা যে পেলে বসে বড় করছে তারাও আসছেন, বোন আসছেন, এরা মোটামুটি সম্ভ্রান্ত পরিবার। এখন আপনারা দুই পক্ষ মিলে আপনারা নিজেরা ঠিক করে নিন কবে ডিএনএ টেস্ট করবেন, কি করবেন না করবেন। আপনি যেহেতু মোটামুটি একটা ভালো প্রতিষ্ঠানে কাজ করেন, আপনার জায়গা থেকে এটা তেমন কোনো ডিফিকাল্টি না, যদি আপনার সদিচ্ছা থাকে। হ্যাঁ, তাহলে আপনি জাস্ট হাসপাতালে গিয়ে সরকারি, যদি যেহেতু আপনার জিডি করা আছে, সুতরাং এটা কোনো বিষয়ই না, পুলিশের মাধ্যমেই আপনি এটা করতে পারেন। ওই পুলিশের কাছে গিয়ে ও দাবি করছে এগুলো মিলে গেছে এবং আপন ঠিকানার মাধ্যমে পাওয়া গেছে, আমি টেস্ট করে নিশ্চিত হতে চাই, ব্যাস। আপনি একটা স্টেপ নিলেই এটা কয়েকদিন পরে রেজাল্ট চলে আসবে। বলেন। এটা ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে এই যে দাবি করবে সে কোর্ট থেকে পারমিশন নেবে। জি, ভাই তো কোর্টে আছে, তো পারমিশন নিয়ে নেবে। সমস্যা কোথায়? ডিএনএ টেস্ট করলে আমার কোনো সমস্যা নাই, আপনি পারমিশন নেবেন, আপনি কোর্ট থেকে পারমিশন নেবেন ডিএনএ টেস্ট করানোর জন্য। ওনার সহযোগিতা করবে, ওনাকে বাবা দাবি করে একটা পারমিশন নেবেন, কোর্ট থেকে একটা পারমিশন লাগে। কোর্ট থেকে পারমিশন ছাড়া করতে পারবেন না। আরেকটা করতে পারবেন আপনি, সেটা হচ্ছে যেটা আমি আনঅফিশিয়ালি বলতে পারি আপনাকে, অনেক সময় প্রাইভেট ক্লিনিক গুলোতে করে, বাট ওটার কোনো ভিত্তি নাই। কোর্ট থেকে ওটা সাইন্টিফিক্যালি সত্য, কিন্তু আইন অনুযায়ী ভিত্তি নাই। এখন আপনি কোর্ট থেকে একটা ছোট অনুমতি, আপনি চাইলে লয়ার একটা আইনের সঙ্গে যোগাযোগ করে, এই যে ভদ্রলোক উনি বলতেছে উনি ওনাকে দাবি করে ডিএনএ টেস্টের জন্য একটা ইয়ে করবে, আর জিডির আজকে যে ইয়েটা কপি আজকে নিয়ে আসছে জিডিএস, ওটাও একটা ফটোকপি নিয়ে নিবে, উনি সম্মতি দিয়ে দিবে। উনি বলবে যে আমি সন্দেহ করতেছি, যে কারণে আমি নিশ্চিত হতে পারি নাই, কিন্তু আমি অনুমতি দিচ্ছি। উনি অনুমতি দিয়ে দিলে তারপরে হচ্ছে হলো আপনারা ডিএনএ টেস্ট করে ফেলেন। ডিএনএ টেস্টের পরে ঢাকাই হবে, উনি তো সহযোগিতা করবে। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি এরকম কোনো কিছু নাই যে আমি তদন্ত, কিন্তু ওনাকে দেন, ইয়েকে দেন না, ভিতরে দেন না, দেন ওনাকে দেন। আমাকে থাকে বন্ধ করে দেন না, ঘাবড়ানো দরকার নেই, কেটে দাও, আমি কেটে দেবো পরে। ফোনটা বন্ধ করে দাও, উপর থেকে বন্ধ করে দাও। সব কোর্ট আদালতে খবর রয়েছে, কোর্ট বলতেছে যে এই হাসপাতাল বলতেছে যে আপনি কোর্টেতে পারমিশন ছাড়া আপনি করাইতে পারবেন না, কোর্টের অনুমতি লাগে। এবং এটা যদি সহজতম হতো তাহলে আমরা নিজেরাই করতাম, আমাদের শত শত কেস আমরা এরকম করি। হ্যাঁ, এইটার 1 নম্বর জায়গা হলো মহাখালী, এখানে এই যে ভাই এই পশু হাসপাতালে, 2 নম্বর, প্রথম হলো ঢাকা মেডিকেল, দ্বিতীয়টা হলো এখানে, তৃতীয়টা হলো পিজি, চতুর্থটা হলো একটা সিআইডিতে একটা আছে। সিআইডিতে আছে, এই যে সিআইডিতে হয় যেটুকু আমি জানি না, সিআইডিতে আপনি নিজেরা করতে পারবেন, সমস্যা নাই। সিআইডিতে আমি নিলে হবে, আচ্ছা কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। আপনি সবচেয়ে সহজ হইতেছে আপনি এই বাড়ানো হয়, কিন্তু আপনি কোর্টের পারমিশন লাগবে।
আচ্ছা আমি করে পারমিশন দিয়ে আপনি পিজিতে দিয়ে দিবেন। জি পিজিতে সবাই লোক সহজ হইব। পিজিতে দিয়ে দিবেন, দৌড়দৌড়ি কম লাগবে। আচ্ছা, এগুলো আপনারা নিজেরা কথা বলে নিয়েন, কোনো সমস্যা নাই। যেহেতু দুই পক্ষ থেকে সহযোগিতার জন্য এখানে আসছে, আপনারা নিজেরা করেন। আমি দিন শেষে একটা কথা বলি আপনাদের সবাইকে, সেটা হচ্ছে যদি বিষয়টা সন্দেহের জায়গাতেই, যেহেতু আমি সবকিছু, যদি কারো মনের খবর আমি জানি না, অন্তর্যামী আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না? তো সেই জায়গা থেকে একটা শেষ কথা হচ্ছে, ডিএনএ টেস্ট বলেন, ভিতর থেকে আসা বলেন, সবকিছুতেই শেষ কথা হলো সম্পর্ক তৈরি হয় অন্তরের জায়গাটা থেকে। হ্যাঁ, এই ডিএনএ টেস্টের রেজাল্ট যদি 100% পজিটিভও আসে, তারপরেও যদি ওর পক্ষ থেকে ওনাকে না মানে, ওনার পক্ষ থেকে যদি ওনাকে না মানে, এখানে আমাদের প্রতিদিন জোর করার কিছু নাই। বিষয়টা খুব সিম্পল, একদম ব্যক্তিগত বিষয়। আর বিষয়টা যদি এরকম হয় যে না, উনি যতটুকু শুনেছে সোহেলের কাছ থেকে, ততটুকু জায়গা থেকে উনি সিগন্যাল পেয়ে গেছে যে এটা আসলে ওনার সন্তান কিনা, সেই জায়গা থেকে উনি ভবিষ্যতে কি করবেন না করবে সেটা ওনার অন্তর্যামী জানেন, আমরা কিছু জানি না। এখন আমরা যেহেতু ছবিটি আছে না, ছবিটি দাও না না, ওটা ছবি দেখে লাভ নাই তো। আচ্ছা, ওগুলো তো ভিডিওতেই আছে। হ্যাঁ, এগুলো তো ভিডিওতেই আছে। এটা তো ভিডিওতে আছে। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় বলি, এইখানে এই ছবিটার সাথে আমরা মিলাই দেখতে পারতাম পেপার কাটিং এর ওই ছবিটা যদি থাকতো। পেপার কাটিং এর ছবিটা আনে নাই, ওখানে মার ছবি না, ওখানে মার ছবি ছিল। আমার ছেলে মেয়ে আমার থেকে বলছি আমার তো বাইরে মতো না না নাই অনেক শুরুতে তো নেই তো ছবি পেপার কাটিং হয়ে যেত, কিন্তু ছবি তো না এক বছর পরে 2 বছর পরে কি বলেছে। জি, আমি আপনার বলি, আমার ওয়াইফের এই ব্রেন সমস্যা হয়েছে 2000, ওরা তো 2008 আছে। এই সমস্যা হওয়ার পরেই আমার বাসা ছিল ঢাকা, আদাপুর সেক্টর। তখন আমি সব বাইক চালাইছি, কারণ হারাই যাওয়ার ভয়। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমার থেকে ভালো আমার পুরোপুরি উনি ছিলেন। ঠিক আছে, এখন যেহেতু আপনিও সন্দেহের মধ্যে আছেন, আপনি সহযোগিতা করেন ওনাদেরকে, আর আপনারাও চেষ্টা করেন। আমার সহযোগিতা করা লাগবে না, তারপরে পেপারই আছে সব। হ্যাঁ, ফটোকপিটা দিয়ে দেন আজকে, একটা কপি আমাদের কাছে রেখে দাও, দুইটা ফটোকপি করে, পেপার কাটিংটাও একটা কপি রেখে দাও। বাট কোনোভাবেই, আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিই, কোনোভাবেই কোনো পক্ষকেই যেন আমাদের অফিস থেকে কোনোভাবেই যেন কোনো ধরনের জোরাজুরি না করা হয়, এটা একদম নিশ্চিতভাবে থাকবা। এবং আমার টিম মেম্বারদেরকে আমি ভিডিও তো প্রচার করবো না, এটা রেখে দিচ্ছি। আমি যদি প্রচার করার সেদিন আমি প্রচার করবো যদি ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, আর ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ না আসলে আমি এটা প্রচারই করবো না। জি, এই যে আমি বেশিরভাগ এই যে এফসিসি করে না ডাক্তার, এখানে বেশিরভাগ একদম ডিএনএ টেস্ট 100% আসবে না, কাছাকাছি গেলেই হবে না, 60 70। হ্যাঁ, 60 70 বা যেটা আসলে আমি বললে ঠিক আছে। আমি এর আইডিয়া নাই, না আমার আইডিয়া আছে। আমি শুনে এরকম কোনো কিছু নাই, আমি করি নাই, খবর লই নাই, সব জানি, কিন্তু আমি ব্যর্থ। শোনেন, এটা একটা মূল কথা হচ্ছে যে ডিএনএ টেস্টের রেজাল্ট কত পার্সেন্ট আসলে যেটা ওনার সন্তান, এটা ডাক্তারই ভালো যা বলতে পারবে। তো এটা নিয়ে আমরা কথা না বলি, হ্যাঁ মানে 100 আসে না, একজন বলবো যে 100 আসে না, আমি যাবো। আমি মন্তব্য করি নাই, তো এটার ব্যাপারে ডাক্তার ভালো জানো, ডাক্তারই জানেন, আপনি আর আমি তো জানবো না। না না, আর এই সমস্ত সম্মুখীন হইনি তো, এই ধরনের সমস্যার সম্মুখীন তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা তাহলে শেষ করে দুই পক্ষের কথাই পেয়ে গেছি। আপনারা ওইভাবে ডিএনএ টেস্টের বিষয়টা করেন, করে আপনাদের 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 5 মাস লাগুক, এইটা রেজাল্টটা কি হইলো, আপনার দিক থেকে বক্তব্য কি, যদি নেগেটিভও হয় যে না আমার দিক থেকে না, ওর দিক থেকে যদি হ্যাঁ হয়, সেটাও মানে 2 পক্ষ থেকেই যদি হ্যাঁ হয় তাহলেই আমরা ভিডিওটা প্রচার করব। 2 পক্ষ থেকে না হলেও ভিডিও প্রচার করবো না, এক পক্ষ না বললেও ভিডিও প্রচার করবো না, কিন্তু এই ডকুমেন্টসটা আমাদের কাছে থেকে যাবে। আমার অনুরোধ হলো জি আপনি ডিএনএ টেস্ট অর পরে সেটাই তো বলছি, ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্ট হওয়ার পরে যদি রেজাল্ট পজিটিভ আসে, ডিএনএ টেস্ট হওয়ার পরেও প্রচার করবো না। ডিএনএ টেস্ট হওয়ার পরে যদি রেজাল্ট পজিটিভ আসে তাহলেই কেবলমাত্র আমরা ভিডিও প্রচার করবো। আপনার মতো একজন, আপনি দেশের সম্মানিত নাগরিক, আপনার তো একটা সম্মানের ক্ষতি হতে পারে, সো আমি এটা করবো না, কোনোভাবেই করবো না।
আর ডিএনএ টেস্টের রেজাল্ট নেগেটিভ আসছে, ধরেন কোনো কারণে আপনি ডাক্তার বলে দিচ্ছে না এটা তার সন্তান না বা এরকম কোনো কিছু মিলে নাই, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনাকে বহুত লোক ফোন টোন দিয়ে বিরক্ত করতেছে এই ভিডিও প্রচারের কারণে, আপনি তাহলে রেজাল্টটা এইটা ভিডিওটা প্রচার করে সবাইকে শান্ত করেন। আপনারা যদি দুই পক্ষ থেকে অনুমতি দেন আমাদেরকে, তাহলে আমরা ভিডিও প্রচার করে শান্ত করে দিব যে না উনি তার সন্তান না। আমি তো এখানে সারাদিন আসি, এই কোনো সমস্যা নেই, আপনি আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আসেন, বাট আমি খুব একটা সময় পাই না, তারপর আমি আপনাকে সময় দিব, ঠিক আছে? আমি জানি জানি জানি, ঠিক আছে। না আপনি মিষ্টি খাবেন, চা খাবেন, খাই যান ভাই, আমার নামাজ পড়া হয়নি, আমি এখন নামাজ পড়তে পারবো। আর কোন ভিডিওটা ওনাকে দেখানোর লাভ হবে? দেখো দেখো ওই যে ওনার যে মা যে হইতে পারে আর কি সম্ভাবনা আছে, দেখাক সমস্যা নেই। আপনারা তো শুনছেন সমস্ত বক্তব্য, উনি যেটা বলছেন সেটাই করা ঠিক হবে। এবং এটা যদি হয় আপনাদের যে কাগজ কেন্দ্রিক জটিলতা ছিল জন্ম নিবন্ধন, যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তখন একদম পানির মতো সহজ যে হ্যাঁ আমাদের এই ডিএনএ টেস্ট করে রেজাল্ট আসছে, কোর্ট থেকে অনুমতি আছে, তুমি কেন জন্ম নিবন্ধন করবে না? হ্যাঁ এর উপরে তো আর কোনো জিনিসই হতে পারে না। না না জি এটা তো আছে, এটা আমরা এটা হেল্প করবে, না হেল্প করবে, এই জন্য তুমি এগুলো রেখে দিয়েছি। ও আপনি ইয়ে ছিলেন, সাবান নাম ছিলেন? নাম শুনেছি কিন্তু সাংবাদিক সেকেন্ড ম্যান। আচ্ছা হ্যাঁ কি হয়েছে? উনি তো এটা দিয়েছিল। আচ্ছা ঠিক আছে বসুন। এরপরে ইয়ে ছিলেন এটুকুই, আবার প্লে করেন। এখন তো অনেক বয়স দেওয়া যায়, কিন্তু আমরা যে সময় ছিলাম ওই সময় আমি কনফার্ম, কিন্তু আমার মা তো জোয়ান ছিল, ঠিক আছে, ওই সময় 15 বছর আগে। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে লাস্টলি এই ভিডিও টেকটা দিয়ে রাখতেছি। আজকে হচ্ছে কয় তারিখ বললাম? আজকে কয় তারিখ? আজকে 22 জানুয়ারি 2023 সাল। এই সময় ভিডিওটা ধারণ করা হলো এবং আপনারা ডেট কবে প্রচার হয়েছিল সেটাও আপনারা দেখলাম। হ্যাঁ সময় প্রায় 6টার কাছাকাছি, 6:10 মিনিটে ভিডিওটা শেষ হচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে ভিডিওটা আমরা রেকর্ড করার চেষ্টা করেছি। আর এইখানে মূলত যেসব তথ্য এসছে সেখানে ভাই বোনের নাম কিছু মিলেছে, বাবার নাম মিলেছে, আর এখানে যেটা পেয়েছি খুলনা বাগেরহাট অষ্টগ্রাম, এখানে ওর এই 3টা শব্দ মনে ছিল। এখানে অষ্টগ্রাম নামে যে ঠিকানাটা আমরা পাচ্ছি সেটা আলটিমেটলি কিশোরগঞ্জের। ওর শরীরে চিহ্ন আছে, যেহেতু উনি ওনাকে বাবা হিসেবে এখনো যেহেতু উনি বাবার দিক থেকে যাকে দাবি করা হয়েছে তিনি যেহেতু সন্দেহ পোষণ করছেন, সুতরাং উনি আসলে আপনি কি জানেন আপনার ছেলের শরীরে কোথায় চিহ্ন আছে? হ্যাঁ আচ্ছা ওইটা আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, তো এই হলো বিষয়। আমরা কেউই মন খারাপ করবো না, ইনশাআল্লাহ একটা ভালো হোক, যদি হয় যেটাই হোক না কেন সবার জন্য ভালো হোক, এই শুভকামনা করে শেষ করি। এটা আপনি অনেকভাবে পজিটিভ ভাবে নেবেন এই কারণে যে আপনি কিন্তু কোনো হদিসই পান নাই, এখন একটা সম্ভাবনা মানে ধরেন অকুল পাথারে একটা কষ্টখণ্ড পাওয়া গেছে, তো এই কাষ্ঠখণ্ড অমূল্য রতন না, সবাই মনে করতে হবে যে সমুদ্রের মধ্যে পড়ে আছেন সেখানে একটা কাঠের খণ্ড পাইছেন, তার মানে জীবন বেঁচে আসার একটা 2টা সাইন। এটা আশেপাশে কোথাও কুল আছে আর এই কাঠের খণ্ড ধরে কিছুক্ষণ ভাসা যাবে। সো ওনাকে কাঠের খণ্ড মনে করে আপাতত চেষ্টা চালাই যান, বাকিটুকু আল্লাহ ভরসা। ঠিক আছে, মিষ্টি খাওয়ান, শেষ করি আমি। জি ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ শিওর শিওর শিওর, আসুন আসুন বসুন, ওইখানে বসেন, ওই সোফাতে গিয়ে বসেন। আমি আজকে এখানে শর্ট কোনো কিছুই নেই। আপনার ছেলে না? আমার মনে হচ্ছে আপনি দেখেন এই একটা জিনিসটা সব যত কথা বলছি শুধু একটা কথা বলছি। কোনটা? মাথার কাটা দাগটা। আচ্ছা আমি যেটা পেয়েছি ওই ছেলেরও কাটা দাগ আছে, এটা কেমন সম্ভব? আমার লাইফে আমি না এটা থাক সমস্যা নাই, আপনার সব কথা শুনেন। আমি বলি মানুষের অসম্মান হয় কোনোদিন কোনো কিছু আমি করবো না। আমি আপনাকে বারবার একটা কথা বলতেছি, আমি আপনাকে যা বলছি সেটাও রেকর্ড হচ্ছে। এখানে একটা বিষয় আমি আপনাকে বলি, আমার লাইফে আমি যে 250 মতো সাকসেসফুল আজকের এই দিনে 350 প্রায় 400 মতো এপিসোড করছি। আমার লাইফে এরকম একটা কেস শুধুমাত্র আপনারটাই। হ্যাঁ ওই যে প্রাইম মিনিস্টারের অফিসে যিনি গিয়েছিলেন, হ্যাঁ 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 আচ্ছা। তো এখন যেটা হচ্ছে যে হ্যাঁ আমি জানি আপনি রাষ্ট্রপতি ভবনের বা আপনার রাষ্ট্রপতির সঙ্গে খুব ক্লোজ, এখন পরিবারের সঙ্গে ক্লোজ। এখন কথা হচ্ছে যে আপনি দেখেন আপনি যেটা বলছেন সেটার বাইরে কোনো কথা নাই, ওইটা করেন। ভাই আমি একটা কথা বলি, দুইটা উপযুক্ত বলি, ইউনিভার্সিটি পরে অনার্স মাস্টার্স বিসিএস এর কোচিং করতেছে,
একটা মেয়ে কলেজে, ওই যে তানিয়া ওর সাথে যেটা হয়েছিল এটা কলেজে, এখন 1 বছর পিছিয়ে গেছে, ওই যে হারাইটা গেছিল। 2টা উপযুক্ত মেয়ে তুই আমি একটা অপরিচিত ছেলে কিভাবে? না না নিবেন না, কেন নিবেন? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অপরিচিত ততক্ষণ তো নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার স্যারও বলছে যে কেন আপনার কথা বলছে, যে বলবি তুই তোর উপযুক্ত মেয়ে আছে, অপরিচিত ছেলে তুই করে নিতে পারস না, ডিএনএ টেস্ট তুই শিওরই নিবি। হ্যাঁ 100 বার নিবি। সেটা আপনারা করেন, করে ওটা আপনার আরো ভালো হবে। আমরা একটা কেস বলতে পারবো যে একটা কেস আমরা এরকম পাইছি যে ডিএনএ টেস্ট করে রেজাল্টটা দিচ্ছে, সেটা পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার ফিজ দিকে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, সমস্যা নেই, দেখেন আল্লাহ ভরসা। আর ডিএনএ টেস্ট যদি পজিটিভ আসে তাহলে কি করবেন? ব্যাস, আমার তো ভুল হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা, আইডিয়াটা ভুল হইতে পারে, ভুল হতে পারে। হ্যাঁ এটা আমরাও বলতেছি, আমি অনেক আগে, আমি এখনো আমার 3-4 হারাইছে, আমি এখনো এই স্ট্রং ভাবে সুস্থ মানুষের মতন বেঁচে আছি। আমাকে একটা লোক অনেক, আপনি কি পরে বিয়ে শাদী করছেন? না, আমার মা, আমি আমার এই পর্যন্ত এই আমার এই মার কথার 1 ইঞ্চি বাইরে আমি যাইনি। আমার মা বলছে যে কালা হোক, দলা হোক, পাগল হোক, ছাগল হোক, বিয়া তুমি একটা করবা, অনেক শান্তি থাকবা। ও এত বছর যাবত আপনি তো বলতে গেলে এক ধরনের মানসিক সংগ্রাম করে যাচ্ছেন। হ্যাঁ, আমার ছেলে মেয়ের জন্য আমি মা, আমি বাপ। তাহলে এখানে তো আপনাকে সন্দেহ করার কোনো সুযোগই নাই। আমি মা, আমি বাপ। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি ছেলে মেয়ে করেছি, আই এম দ্য জব, দ্য ড্রাইভিং ইজ এ নাইট, দ্য রিক্সা, আই এম দ্য ফিল্ড, দ্য সেল, এডুকেশন অফ দ্য বাংলাদেশ হাই। এডুকেশনটা সবচেয়ে হাইট নিতে হবে। আমি ড্রাইভারি করি, যা পাই, না হলে আমি রাস্তায় রিক্সা চালাবো, রিক্সা চালায় পয়সা না হলে আমার জমি আছে গ্রামে, আমি বিক্রি করে দেবো। এডুকেশনটা হাই নিতে হবে। আমার মেয়ে এসএসসিতে বাংলাদেশ 2nd হয়েছে, বন্যের পরে ওই ছেলে বলে, ছেলেটা আমার কিছু করে না, কিন্তু আমি পড়াইছি, আমার দায়িত্ব আমি পড়াইছি। কিন্তু কত হচ্ছে, আমি তখন জমি বিক্রি করি, জমি আমি কি করবো? হ্যাঁ, জমিতে তো আমার কিছু করতে হবে না। আপনি বিয়ে শাদী করেন, আমি বিশাল স্যাক্রিফাইস করছেন, বিশাল স্যাক্রিফাইস। আমাকে আমি তো এমনি, আমার এক স্যারে বলছিল অনেক আগের কথা, আমি মনে করি না বড় হয়েছি, বলছিল তুই চা কাজ কোথায়? আমি যে ফার্স্ট টাকা চা হয়েছে, না তুই এখানে খাবি না চা, কই করতে হবে, আমরা অনেক আদর করি, তুই ছোটোর থেকে, আমার ছোটোর থেকে একটু এই মানে উচ্চ লেভেলের সাথে সবসময়। তুই বলতেছিস তুই 100 টাকা চা যেখানে বেছে ওইখানে তুই চা খাবি। আমি বলছি আমি পাবো 2 টাকা পাবো, তুই সারাদিনে কাপ চা খাস? আমি ধরে 3-4 কাপ তো খাই, কত 4 কাপ খাইলে 20 টাকা, 20 টাকা করে 5 দিন জমাই, একদিন খাই স্ট্যাটাস ডেভেলপ করার জন্য বলছে। ভালো বুদ্ধি দিছে। এবং ওইটা শোনাতে আমার কি হয়েছে এটা আমি জানি। হ্যাঁ সত্য কথা বলছে। আচ্ছা, সেটা শোনাতে আমার কি হয়েছে জানেন? আমি অষ্টগ্রামে একটা মার্কেটের মালিক, আমি ব্র্যাকের আবেশ সাহেব আছে না, আবেশ সাহেবের মামার সাথে এদের সাথে সবসময় মোটা বসা। না ঠিক আছে, আপনার জায়গা থেকে সন্দেহ আসলে স্বাভাবিক। একদিন পরে কোথা থেকে আসলো, প্রপার্টির একটা ব্যবসা আছে, ছেলে মানুষ, আমি বুঝতে পারছি, আমার জায়গা থেকে বুঝতে পারছি। কিন্তু আমি যে ছেলেটা পাইছি, ওই ছেলেটা ও যে নামগুলো কইছে ওই নামগুলো কেউ জানে না। আপনি যেটা করেন, ডিএনএ টেস্টটা করেন, তারপরে নিজের বুদ্ধিকে কাজে লাগান, সমস্ত কিছু আমার ডিএনএ টেস্ট হলো অবশ্যই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কিন্তু ডিএনএ টেস্ট না হলে পাইনি। না প্রশ্নই ওঠে না, কারণ আমিও আপনাকে বলবো না নেওয়ার জন্য। আমার স্যার বলছে যে কিবরিয়া সাহেব বলিস তো মেয়েটে আছে বিয়ার উপযুক্ত, অপরিচিত একটা ছেলে। আমি আমাদের কাজটা কি? আমাদের কাজ দুজনকে মুখোমুখি করা, এর বাইরে কোনো এখতিয়ারই নাই। এবং এই দুইজনের মুখোমুখি ব্যাপারটাও এরকম, যদি এক পক্ষ বলে যে আসবো না, আমরা সেকেন্ড টাইম তাকে বলি না যে আসেন। সম্পূর্ণ হৃদয় ভিত্তিক কাজ করি আমরা, এর বাইরে কোনো কিছু না। হ্যাঁ, আপনাকে যে 5 মাস হয়েছে বা কোনো কিছু, আমি আমার অফিস থেকে সবসময় বলছি যে কোনোভাবেই যেন উনি কোনোদিন প্রেশারের মধ্যে না থাকে। আসতে চাই আসবেন, আসলে নাই, সিম্পল। না আমি বলতেছি যে এই আমি আসি না, আমি তো একটা পেয়েছি। হ্যাঁ আমি শুনছি এটা। আমি ঠিক আছে, কেস করে দাও, শেষ করে দাও। আর এই 2-3টা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় না, যদিও ডায়াগ্রামের মা পাগল ছিল এগুলো মিলে, কিন্তু নিশ্চিত করা যায় না। ডায়াগ্রাম পাগল হয়তো ফোনে অনেক সময় অনেক কথা, অনেকে তথ্য অনেক কি হচ্ছে, এগুলো সেটা হতে পারে। হ্যাঁ হতে পারে। আমি আপনার সাথে কারণ আপনি আমি আপনার একটা উদাহরণ দিই। উনি অনেক বড় অফিসার, উনি ইউনিভার্সিটি পড়ে, আমি তো গ্যারেজে কাজ করি, আমি পড়ি, উনি কাছে পড়ি, আমরা একই জায়গায় থাকি। তে উনি ছোট্ট পড়া বাংলাদেশ ব্যাংকে চাকরি লোক ইন্টারভিউ জিতেছে।
বুঝি বিশেষ নাকি সুইপার ঝাড়ু দিতে, তা আমি রাখো রাখো স্যার আমরা যাইলই কোর সুইপার কার কথা কেন শুনে ঝাড়ু দিতেছে কিন্তু সুট টুট বিজাই দিছি, তুমি বিজাইলে না স্যার সব মুখ লোকের সাথে কথা বলবে না, তোমার বাণিজ্য থাকবে না। আমি সুটটা বদলাই গিয়া বদলাই আবার তে গ্রামের মানুষ একটা হইলে তিনটা বানাইলো। হ্যাঁ আমি আপনার সাথে একমত, মানে একটা ক্লু পাইলে হয় সকাল গ্রামের মানুষ বলবো না আমি, এটা আসলে বাংলাদেশের অনেক মানুষের এরকম হয়ে যায়। তিলকে তাল বানায়, তালকে তিল বানায়, তিলকে তাল তালকে তিল। কথাটা হচ্ছে আমি যেটা সত্য ওইটাই নেই। ঠিক আছে আলহামদুলিল্লাহ, এর উপরে কোনো কথা নাই। দেখেন যদি হয় আপনার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে জাজমেন্ট করার। তো 15-16 বছর ধরে কুস্তি। আরো একটা ভালো হয় যেটা যে আপনি এটা করার পাশাপাশি আপনি যাকে ছেলে মনে করে নিছেন তারও একটা ডিএনএ টেস্ট করে ফেলেন যে আসলে সে ছেলে কিনা, তাহলে আপনি আরো নিশ্চিত হয়ে গেলেন কার পার্সেন্টেজ কত পারে। আমি কেন করতেছি না, ওই ছেলেটা পড়তাছে, আমার তো তাড়াহুড়া নাই। আপনি তো এখন তখন পর্যন্ত পানো নাই আরেকজন, এখন যদি দুইজন হয়ে গেছে আপনি দুইজনই টেস্ট করে ফেলেন। আমার ছেলে মেয়ে আছে, আমি তো ওইটা তো আশা ছেড়ে দিয়ে দিছি, এই জন্য আমি এত তাড়াহুড়া পরে বলছি। আর ডিএনএ টেস্টের নিয়মটা হচ্ছে যে দাবি করবে সে টাকাটা জমা দেবে। আচ্ছা এটা দিবে, খুব বেশি টাকা লাগবে না এটা। আর প্রাইভেটে ফ্যামিলিতে করে 45 লাগে। আচ্ছা 45,000। হ্যাঁ, আর সরকারি ভাবে কোর্টের থেকে পারমিশন নিয়ে করলে 12,000। আমি সঠিক জানি না কোর্ট থেকে পারমিশন নেবে, নাহলে প্রাইভেটে করার এটার ভ্যালু দাঁড়াবে না। ভ্যালু থাকবে। প্রাইভেট আমার খবর লইছি, উকিল সাহেবরা জিজ্ঞেস করছি, কোর্টের থেকে না নিলে এটা ভ্যালু থাকবে না। আর প্রাইভেটে করলে তোমার মনে সান্ত্বনার জন্য করতে পারো। না আইনি জায়গা থেকে লড়তে হলে অবশ্যই কোর্টের এরিয়া থেকেই করতে হবে, এছাড়া কিছু করে না। আর এই আজকে 15 থেকে 16 বছর ধরে আপনি যত্ন করে রাখছেন। হ্যাঁ খুব ভালো করছেন এটা। আপনার এটা আমরা ছবি একটা ফটোকপি করে রেখে দিবনি। হ্যাঁ আমি চিন্তা করতেছি আর একটা দিদি, আপনি একটা দিদি আর একটা ফটোকপি আমি করে। আলহামদুলিল্লাহ ভাই, আমি আর সময় দিতে পারতেছি না, আমি আগে এডিটিং করব। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার কষ্ট দিয়ে থাকলে আমি মাঝে আসবো। হ্যাঁ আসবেন, আড্ডা দিব, চা খাবো, কোনো সমস্যা নেই। আমি আমি গরিব মানুষ, কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে ব্যস্ত থাকি। আমি জানি ভাই, আমি জানি। ভালো থাকেন। হ্যাঁ কথা হবে ইনশাআল্লাহ। 5-7 ছেলে মেয়ে মানুষ করা ডিফিকাল্ট। জি আলহামদুলিল্লাহ, দোয়া আছে। ড্রাইভারি করতে হয় না, কিন্তু ছেলে মানুষ করছেন, মানুষ করছে কিনা জানি না, তো আমি শিক্ষিত করতেছি। আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই, ভালো থাকেন। ওই জীবন আর আপনি তো ভালো লোকের সংস্পর্শে আছেন, আপনি আমি এখন না, আমি ছোট থেকে ভালো লোক। ঠিক আছে সরি আমি সময় দিতে পারলাম না। শেক্সপিয়ার কি কইছিল যে তোমরা আমার একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। নেপোলিয়ন বলছিল। নেপোলিয়ন ঠিক আছে না, আপনি অতটুকু জানেন, এটাই আমার কাছে অবাক লাগতেছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভালো থাকেন ভাই। জি আমার কাছে আমি এমন একটা জিনিস দিতে চাই। কি জিনিস দিতে চাই? দোয়া ছাড়া অন্য কিছু না। দোয়া তো আছে অবশ্যই, আমি একটা থিওরি দিতে চাই। থিওরি আছে? হ্যাঁ থিওরি বলেন, কি থিওরি দিবেন? না থিওরি ইম্পর্টেন্ট। না এটা প্রত্যেকটা হাই উচ্চ লেভেলে এটা বান্ধে রাখছে পেপারটা। কি এটা? কিভাবে ব্যবসা করবেন, কিভাবে কথা বলবেন, আপনি রাগ কিভাবে দমাইবেন, আপনি কিভাবে উপরে উঠবেন, কিভাবে মানুষকে মূল্যায়ন করবেন, মানুষ কিভাবে আপনাকে মূল্যায়ন করবে, এদিক সব থিওরি আছে ভাগে 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 ভাগে। আচ্ছা 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 ঠিক আছে। একদিন আইসেন। জীবনীয় কেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পাহাড় পর্বত পেরিয়ে, নদী নালা পেরিয়ে, সাগর পেরিয়ে, মহাসাগর পেরিয়ে, মহাসাগরের কিনা তাই দিয়ে আমি ঈশ্বরচন্দ্র কিছুই জানি না, তোমরা আমার এটা দিলা কেন? এটা সম্ভবত নিউটনের গিয়েছিল। ঠিক আছে সমস্যা নেই। শেক্সপিয়ারের। শেক্সপিয়ার না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বইটা আমি আপনার ফটোকপি করে দিয়ে দেন। হ্যাঁ বলবো আমি ইনশাল্লাহ। বললেন মজা লাগবে। হ্যাঁ সেটাই। আর লোকজন চালাইলে কাজে লাগে না, কিভাবে আপনি রাগটাকে দমাবেন, কারণ লোকজন তো আপনাকে মিথ্যা কথা বলবে। আপনি কইলেন এই তুমি মহাকালী অমুক চা দিলেন, বেবি বাসে গিয়া কইলো দেরি হয়ে গেল, এটা পারলো না করতে, আমি তো গেছিলাম বেবি দিয়ে, আসলে গেছে বাসে। ঠিক আছে, তখন যে আপনি রাগ উঠবে, রাগটাকে কিভাবে দমাবেন?